মিল্টন সমাদ্দার রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিন হুডের মতো ছুটে যান। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসাবে প্রতি মাসে সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। কিন্তু এটি তার আসল চেহারা নয়। তার বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, জমি দখল, অসহায় ব্যক্তিদের কিডনি এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ সহ আরও অনেক গুরুতর অভিযোগ। মিল্টনের মতো মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে থাকা বাংলাদেশের কুখ্যাত 5 সিটারকে নিয়ে আলোচনা করব আজকের এপিসোডে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক কারা এই 5 প্রতারক এবং তাদের প্রতারণার ফিরিস্তি সম্পর্কে। নাম্বার 1, মিল্টন সমাদ্দার। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফ্রড মিল্টন সমাদ্দার, তাই ভিডিওটি শুরু করছি তাকে দিয়েই। জাতীয় দৈনিক কালবেলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন, প্রচার করছেন, তার যে কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গড়মিল। সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকে ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিল্টন সমাদ্দারের দেওয়া তথ্য যাচাই করতে সাভারের আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ 50-60 জনের মতো আশ্রিত রয়েছেন। এছাড়া দুটি শাখায় মোট 60 থেকে 70 জন কর্মচারী রয়েছেন। তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করেন তিনি আশ্রমের 2টি শাখায় 8 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। স্থানীয়দের অভিযোগ, মিল্টন সমাদ্দার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমি দখল করছেন। তারা জমি ছাড়তে না চাইলে এক পর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে তার টর্চার শেলে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে। অভিযোগ আছে মৃতদেহ চুরি এবং অঙ্গ প্রত্যঙ্গ বিক্রিরও। মিল্টন দাবি করে সে 600টি লাশ দাফন করেছে। অথচ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে মিল্টনের প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে জানান সেখানকার দায়িত্বরতরা। বাকি লাশ কোথায় গেছে তার কোনো সদুত্তর দিতে পারেননি মিল্টন। তবে কেউ কেউ বলে থাকেন মিল্টন ষড়যন্ত্রের শিকার। নাম্বার 2, বেনজির আহমেদ। সময়ের আরেক অন্যতম আলোচিত প্রতারক বাংলাদেশ পুলিশের সাবেক 30তম মহাপরিদর্শক বেনজির আহমেদ। 2024 সালের 31 মার্চ বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদ তার চাকরি জীবনে বেতন ভাতা বাবদ মোট 1,84,89,000 টাকা আয় করলেও গোপনে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে তিনি 600 বিঘার সাভানা ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট গড়ে তুলেছেন। পার্কের চারপাশে আরও 800 বিঘা জমি কিনেছেন। তার স্ত্রী জিশান মির্জা এবং 3 মেয়ে এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাজধানী ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ জেলাতেও তিনি বিপুল পরিমাণ জমি কিনেছেন। গুলশানে তার 17 কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। বৈরাগীটোল এলাকায় অবস্থিত তার প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চাকরি করে এত বিপুল পরিমাণের সম্পদের মালিক হওয়া কারো পক্ষে সম্ভব নয়। রিপোর্টে দেওয়া সম্পদের তথ্য সঠিক হলে এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে। তথ্য সঠিক হলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে বলেন তারা। আরও বলেন, তা করতে না পারলে সমাজে বার্তা এ ধরনের যাবে। ক্ষমতার সঙ্গে যুক্ত থাকলে দুর্নীতি করলেও কোনো শাস্তি হয় না। এতে দুর্নীতি আরও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। নাম্বার 3, এস আলম। এস আলম গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান।
অথচ জানলে অবাক হবেন এই এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভয়ঙ্কর এক দুর্নীতির সাথে জড়িত। সিঙ্গাপুরে কমপক্ষে $1 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি বলে দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে জানা গেছে। মোট কথা, তিনি দেশের টাকা বিদেশে পাচার করেছেন। গত 1 দশকে সিঙ্গাপুরে এস আলম অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য যে সম্পদ কিনেছেন এবং সেখানেও বিভিন্ন উপায়ে কাগজপত্র থেকে তার নাম সরিয়ে ফেলেছেন। শুধু সাইফুল আলম একা নন, তার স্ত্রী ফারজানা পারভিনের সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং সাইপ্রাসে অবৈধ বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এখানেই শেষ নয়। এস আলম গ্রুপের অধীনে থাকা ইসলামী ব্যাংকসহ প্রায় 6টি ব্যাংক থেকে বেনামে কয়েক হাজার কোটি টাকা লোন দিয়েছে এস আলম গ্রুপ। ধারণা করা হচ্ছে এসব অর্থ এস আলম গ্রুপ বিদেশে পাচার করেছে। 2020-21 সালে যখন এস আলমের সিঙ্গাপুরের সাম্রাজ্য সম্প্রসারিত ও হাত বদল হচ্ছিল, কিভাবে তারা ইসলামী ব্যাংক ও বাংলাদেশের অন্যান্য শরিয়াভিত্তিক ব্যাংক থেকে হাজারো কোটি টাকা ঋণ নিচ্ছে তা নিয়ে তখন ইংরেজি দৈনিক নিউ এজ সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। এতে হতাশার বিষয় হচ্ছে কাজের কাজ কিছুই হয়নি। নাম্বার 4, পিকে হালদার। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 10,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। রয়েছে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ। অস্তিত্বহীন 30-40টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণের নামে জালিয়াতি করে এসব প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়েছেন পিকে হালদার বর্তমানে ভারতের পশ্চিম বাংলায় কারাগারে আটক আছেন। সেখানেও তার বিচার চলছে। পিকে হালদারের কারণে দেশের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার দশায় পড়েছে। শত শত কোটি টাকা তুলে নেওয়ার কারণে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে পারছে না সেগুলো। এসব ঘটনায় ডজন 3 মামলা হয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং কানাডিয়ান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যের বরাত দিয়ে দুদকের প্রতিবেদনে বলা হয়, পিকে হালদার 2012 থেকে 2020 সালের মধ্যে ভাই প্রীতিশ হালদারের কাছে $3,500 কোটি পাচার করেন। হালদারের এই অপকর্মের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ। 2020 সালের ডিসেম্বরে ঢাকায় হালদারের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বাজেয়াপ্ত করে। এছাড়াও তিনি আজিজ ফাইবার জুট কন্ট্রোল, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, রহমান কেমিক্যালস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন। নাম্বার 5, ডেস্টিনি গ্রুপ। MLM ব্যবসার মাধ্যমে মানুষের কাছ থেকে 5,000 কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেবার ক্ষেত্রে ডেস্টিনির সাথে অনেকেই পরিচিত। MLM ব্যবসার নামে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ক্ষেত্রে ডেস্টিনি একটি প্রতীক হয়ে উঠেছে। অনেকেরই প্রশ্ন, এত বিপুল পরিমাণে অর্থ কোথায় গেল? জানা গেছে সেসব টাকা সব বিদেশে পাচার করা হয়েছে। যেসব মানুষ ডেস্টিনিকে টাকা দিয়েছিল তারা কি সেই টাকা ফেরত পাবেন? গত 10 বছরে বিভিন্নভাবে আদালত সাধারণ বিনিয়োগকারীদের টাকা আদায়ে নানা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের টাকা ফেরানো সম্ভব হয়নি। যার মধ্যে আছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় 1,900 কোটি টাকা। সেই অর্থের প্রায় পুরোটাই আত্মসাৎ করে ফেলা হয়েছে। তাদের খপ্পরে পড়ে সব হারিয়ে পথে বসেছে লাখ লাখ পরিবার। সুপ্রিয় দর্শক, এভাবে বাংলাদেশ হলমার্ক কেলেঙ্কারি, ইভ্যালি, অরেঞ্জ সহ অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের অতিরিক্ত লোভ আর আবেগকে পুঁজি করে লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। ভিডিওটি শেষ করব মিল্টন সমাদ্দারের বিষয় দিয়ে। আপনার কি মনে হয়, মিল্টন সমাদ্দার কি আসলেই প্রতারক নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।